আজকে আমরা আলোচনা করব থিওরি অফ নাম্বার নিয়ে। সো যেহেতু সাবজেক্টের নাম থিওরি অফ নাম্বার, সো আপনারা নাম শুনে বুঝতে পারতেছেন যে এখানে সবকিছুই হচ্ছে থিওরিটিক্যাল বিষয়। এই সাবজেক্টের মানে থিওরি অফ নাম্বারের অলমোস্ট 70 থেকে 80% হচ্ছে থিওরাম থাকবে, ঠিক আছে। আর আপনার হচ্ছে 20 থেকে 30% হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকবে। সহজ বিষয় হচ্ছে আপনি যদি এ প্লাস পেতে চান আপনাকে থিওরি মাস্ট বি পড়তে হবে, থিওরাম গুলো খুবই ভালো করে পড়তে হবে, ঠিক আছে। থিওরাম গুলো যারা পারবেন না তারা এই সাবজেক্টে ভালো করার কোনো প্রশ্নই আসে না, ঠিক আছে। এখন একটু বুঝি আমরা প্রত্যেকটা প্রশ্ন আমরা একেবারে ডিটেইলস বোঝার চেষ্টা করব, ঠিক আছে। তো প্রথম প্রশ্নটা দেখেন, এই যে 1 নম্বর প্রশ্ন, এইটা মোটামুটি আপনাদের পরীক্ষাতে আসবেই ভাই, এবং এইটা হচ্ছে 10 মার্কস, ঠিক আছে। এইটা হচ্ছে 10 মার্কস। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন আমার সাথে সাথে, ঠিক আছে। জাস্ট মার্কস এর জন্য কোনগুলা পড়লেন? হ্যাঁ, অবশ্যই বলবো, সমস্যা নেই। কথা বলতে শরম লাগে কেন? বিয়ের পুরীতে আপনার আপনার যখন মানুষ যখন কনে দেখতে যায় তখন কনেরা হচ্ছে শরম পায়, আপনি ক্লাস করতে শরম লাগবে কেন? ক্লাস করতে তো শরম লাগার কথা না, ঠিক আছে। এটা হচ্ছে যদি আপনাকে কেউ দেখতে আসে, যে আপনার বিয়ে হবে, নতুন নতুন বিয়ে, নতুন নতুন একটা ছেলের সাথে আপনার আলোচনা হচ্ছে, আপনাকে আলাদা একটা রুমে পাঠানো হচ্ছে নিজেদের সম্পর্কে একটু জানা বোঝার জন্য, তখন শরম পেলে ঠিক আছে ভাই, ক্লাস করবেন, এখানে আবার কিসের শরম? ঠিক আছে। আহ আচ্ছা, এখন একটু খেয়াল করে আসেন, আমরা একটু আলোচনা করি। তো প্রথম বিষয়টা হচ্ছে পাটিগণিতের মৌলিক উপপাদ্য। খেয়াল করেন, পাটিগণিতের মৌলিক উপপাদ্য যে কথা, অনন্য উৎপাদকায়ন উপপাদ্য, উৎপাদীকরণ উপপাদ্য এক কথা, ইউনিক ফ্যাক্টরাইজেশন মেথড একই কথা। এখন এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা পরিবর্তন হয়ে আসতে পারে, এই প্রশ্নটা কিন্তু পরিবর্তন হতে পারে, ঠিক আছে। এই প্রশ্নটা পরিবর্তন হতে পারে, সো পরিবর্তন হয়ে এইটার যে বর্ণনা আছে সেই বর্ণনা দিয়ে আসতে পারে। সেই বর্ণনাটা কি? যে n গ্রেটার দেন 1 এর জন্য, মানে 1 থেকে বড় পৃথিবীর যত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, 1 থেকে বড় পৃথিবীর যত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে তাদেরকে তাদের মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করা যায়। 1 থেকে বড় পৃথিবীর যত ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে সকল পূর্ণ সংখ্যাকে তাদের মৌলিক উৎপাদকের গুণফল আকারে প্রকাশ করা যায়, যদি সেগুলা মৌলিক সংখ্যা না হয়। যেমন দেখেন, যেমন আমরা যদি বলি 5, তাহলে 5 কে আমরা বলবো 5 × 1। সো 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, সো ওইটাকে আর মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করার দরকার নাই, ওইটা এমনিতেই হবে। কিন্তু যদি হয় 6, যদি হয় কত 6, যদি হয় 6, তাহলে 6 কে আমরা লিখবো 2 × 3, 6 কে আমরা লিখবো 2 × 3, 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা। আবার যদি হয় 10, 10 কে আমরা লিখবো 2 × 5, দেখেন 2 একটা মৌলিক সংখ্যা, 10 একটা মৌলিক সংখ্যা। যদি হয় 30, তাহলে হবে 2 × 3 × 5, 2 3 5, প্রত্যেকটাই কি এক একটা মৌলিক সংখ্যা। কিন্তু সংখ্যাটা যদি হয় 3, তাহলে হবে 3, এইটাকে আর মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করার কোনো প্রয়োজন নাই, কারণ এটা নিজেই একটা মৌলিক সংখ্যা। সো এই যে 1 নম্বর প্রশ্নটা, এইটা এরকম আসতে পারে, এই দুই ভাবে আসতে পারে, অথবা বলতে পারে যে 1 থেকে বড় পৃথিবীর সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে তাদের মৌলিক উৎপাদকের গুণফল রূপে প্রকাশ করা যায়, ইহা প্রমাণ করো। এইটাকে বলা হয়ে থাকে ইউনিক ফ্যাক্টরাইজেশন মেথড, এবং এইটা পরীক্ষাতে এই বছর আসবেই, এবং এইটার জন্য আপনারা 10 মার্কস পেয়ে যাচ্ছেন প্রথম প্রশ্নের মধ্যে থেকেই। এই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা একটু বলেন? এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু বলেন? সাবিহা সুলতানা ইস্পা, আপনাকে আর দিদিকে দেখলে জেলাস লাগে, আমার জামাই নিয়ে কখন ঘুরবো? জামাই নিয়ে ঘুরতে হলে আগে জামাইকে খুঁজে বের করতে হবে, বিয়ে করতে হবে, তারপর তো ঘুরতে হবে। এখন আপনি যদি বিয়ের আগে ঘুরতে চান তাহলে তাকে জামাই বলতে পারবেন আপেক্ষিক ভাবে, কিন্তু প্রকৃতপক্ষে সে কিন্তু জামাই না। ওই যে গণিতের যেমন আমরা ধরি না, যে ধরে নেই এমন, ধরে নেই তেমন। এখন আপনি যদি ধরে নেন, ধরে নিলাম ওই ছেলেটা আমার জামাই, এখন তাকে নিয়ে আমি ঘুরবো, মনের ঘোরা থেকে বড় কোনো ঘোরা নাই ভাই। আপনি যদি মনের ঘোরাটা ঘুরতে পারেন, সেইটি আপনার জীবনের সব থেকে বড় ঘোরা, ঠিক আছে। ওকে, আসেন তারপরে একটু বলছি। এই যে প্রশ্নটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট যদি আপনি পারেন এটা পড়ে যাবেন, যদি পারেন এটা পড়ে যাবেন। বাট বাট এই যে দেখেন, এইটা ভাই মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যে অয়েলার টোসিয়ান ফাংশন হচ্ছে গুণাত্মক। অয়েলারের যে মানে ফাই ফাংশন,
অয়লারের যে ফাই ফাংশন সেটা হচ্ছে গুণাত্মক। এখানে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, এখানে খুব সুন্দর একটা শর্ত দিয়ে দিছে, দেখেন এই শর্তটা যদি সিদ্ধ না করে, অর্থাৎ এম এবং এন যদি সহমৌলিক সংখ্যা না হয়, তাহলে অবশ্যই সেটা গৌণিক ফাংশন হবে না। গৌণিক ফাংশন হতে হলে অবশ্যই যে দুইটা সংখ্যা নেবেন সেই দুইটা সংখ্যা সহমৌলিক হতে হবে। যদি হয় তাহলে এই ফাই অফ এম এন সমান ফাই অফ এম ফাই অফ এন হবেই হবে, ঠিক আছে। এখন এখানে আপনাদেরকে আমি একটা মজার জিনিস শিখাই দেই, মনে করেন আপনার পরীক্ষাতে এমন একটা প্রশ্ন আসলো, যে ফাই এম স্কয়ার সমান ফাই এম ইন্টু ফাই এম, এই জিনিসটা আপনাকে প্রুফ করতে বলা হলো। অথবা এটাকে আপনি এভাবে বলতে পারেন ফাই অফ এম স্কয়ার। এইটা যদিও পরীক্ষাতে আসে না, বাট যদি আসে তাহলে আপনি আগে এই প্রবলেমটাকে প্রুফ করবেন, তারপর লিখবেন ধরি এম ইকুয়াল টু এন। কি ধরি? এম ইকুয়াল টু এন। এম ধরে নিলেই আপনার এই প্রমাণটাও কিন্তু মিলে যাবে। এই টাইপের কিছু প্রবলেম কিন্তু বইয়ের মধ্যে আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই অয়লারের টোসিয়ান ফাংশনটা মোটামুটি বলা যায় যে এটা 100% আসবে, বাট এটা 4 মার্কসে আসার পসিবিলিটি বেশি। এই দুইটা ডেফিনেশনের মধ্যে যে কোনো একটা দিয়ে আসতে পারে। অয়লার টোসিয়ান ফাংশন হচ্ছে একটা মাল্টিপ্লিকেটিভ ফাংশন, এই প্রশ্নটা পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর আসেন এখানে ছোট্ট আর একটি প্রশ্ন, সেটা হচ্ছে n যদি 2 থেকে বড় পূর্ণ সংখ্যা হয়, তাহলে অবশ্যই ফাই অফ n একটা যুগ্ম সংখ্যা হবে, অর্থাৎ জোড় সংখ্যা হবে। এখন n যদি আমরা 3 নেই, তাহলে দেখেন ফাই অফ 3 ফাই ফাংশন বলতে আমরা কি বুঝি? অয়লারের টোসিয়ান ফাংশন বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি? অয়লারের টোসিয়ান ফাংশন ফাই এন বলতে আমরা বুঝি এন থেকে ছোট অথচ এন এর সাথে সহমৌলিক। যে সংখ্যাগুলো তাদের সংখ্যাকেই অয়লার টোসিয়ান ফাংশন বলা হয়। তাহলে দেখেন 3 থেকে ছোট দুইটাই সংখ্যা আছে, এই দুইটাই কিন্তু এই 3 এর সাথে কি সহমৌলিক। তাহলে কয়টা? দুইটা। তার মানে ফাই অফ 3 সমান 2, হুইচ ইজ এ অড নাম্বার, ইভেন নাম্বার, অর্থাৎ এটা একটা জোড় সংখ্যা। এই জিনিসটাকে আপনাকে প্রুফ করতে হবে, এই জিনিসটাই আপনাকে কি করতে হবে? প্রুফ করতে হবে, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর আসেন এই যে প্রশ্নটা, এটা আসলে অনার্স ফার্স্ট ইয়ারের একটা প্রশ্ন, এটাও একটু পরে যাবেন। এই প্রশ্নটা একটু খেয়াল করি আমরা। এই যে মাত্র আমি একটু আগে যে আপনাদেরকে আমি যে প্রশ্নটা বললাম, যদি ফাই অফ এম এন সমান এন ফাই এম হয়, এইটা এভাবে আসতে পারে, অথবা ফাই এম স্কয়ার সমান এম ফাই এম, অথবা ফাই অফ এন সমান এন ফাই এন। এই 3 ভাবে এই প্রশ্নটা আসতে পারে, এবং এইটা এই বছর আসার পসিবিলিটি খুবই বেশি, এবং এইটা হচ্ছে 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এই যে প্রশ্নগুলো আমরা বললাম, এই প্রশ্নগুলো হচ্ছে প্রথম অধ্যায়ের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ প্রশ্নগুলা। এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার কিনা একটু বলবো, একটু কথা বলেন। বাকি সাবজেক্টগুলো ওয়ান সাইড নেবেন, যদি আপনারা ক্লাস করেন তাহলে আমার নিতে সমস্যা নাই। কোন ইয়ারের এই ক্লাসটা? 4th ইয়ারের ভাই। এই যে শর্ট আমি দিচ্ছি, তো আপনারা জাস্ট আমার কথাগুলো শুনলেই হবে কাহিনী, আর কিছু না। 40 নম্বর শিওর কমন করবে এমন কিছু স্পেসিফিক প্রশ্ন দিয়েন। এই যে এখানে আমি কয়টা প্রশ্ন দিয়েছি খেয়াল করেন, এখানে আমি যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছি তার মধ্যে রয়েছে ইউনিক ফ্যাক্টরাইজেশন মেথড, তারপর রয়েছে অয়লার টোসিয়ান ফাংশন, তারপর এখান থেকে এই যে একটা ছোট্ট একটা প্রশ্ন পড়লাম, এই যে প্রশ্নটা পড়লাম, মানে এই প্রথম অধ্যায়ে যে 5-6টা প্রশ্ন দিয়েছে এগুলোকে স্কিপ করবেন না ভাই, কারণ এখানে প্রশ্ন আছেই কয়েকটা, এগুলো পড়লে মোটামুটি সবকিছু আপনি হুবহু কমন পেয়ে যাবেন, ঠিক আছে। 6 নম্বরে অলরেডি কোয়েশ্চেন যেগুলো বললাম, না ডিফারেন্স নাই তো। দেখেন ভাই, মনে করেন প্রশ্ন হচ্ছে এরকম, আপনি পড়ে গেছেন, পরীক্ষাতে আসছে এইরকম, খেয়াল করেন, পরীক্ষাতে আসছে এরকম, আপনার কাজ হচ্ছে প্রথমে এইটা আপনি প্রুফ করবেন, প্রুফ করবেন। এইটা প্রুফ করার পরে জাস্ট এখানে লিখে নেবেন ধরি
ধরি, কি ধরবো আমরা, m সমান n। এখন m সমান যদি n ধরেন তখন আপনি এইটাও লিখতে পারেন, আবার আপনি ফাই অফ n স্কোয়ার সমান n ফাই n এইটাও কিন্তু লিখতে পারেন। সো এই প্রশ্নটা কিন্তু চেঞ্জ হয়ে আসার পসিবিলিটি আছে, বা সরাসরি এইটা না এসে এইটাও আসতে পারে, এইটা না এসে এইটাও আসতে পারে। এতটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার কিনা একটু বলেন, এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ারলি বুঝেছি কিনা একটু বলেন। তারপর আসেন, আচ্ছা এখন আসেন এইখানে আমরা একটু বলছি, ইউক্লিডিয়ার অ্যালগোরিদম ব্যবহার করে 171 এবং 561 সংখ্যা দুইটা গসাগুকে তাদের পূর্ণ সংখ্যার যোগাশ্রয় সমাবেশ রূপে প্রকাশ করা যায়। তো এই টাইপের প্রশ্নগুলো শুধু আপনি নিয়মগুলো দেখে যাবেন, এইগুলো আসলে গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের দেখেন এখানে দুইটা প্রশ্ন আমি দিয়েছি, এই যে 8 এবং 9, খেয়াল করেন 8 9 এই দুইটা থেকে একটা 100% আসবে, 100% আসবে 4 মার্কস। এইগুলো খুবই ছোট ছোট প্রশ্ন, এগুলো খুবই ছোট ছোট প্রশ্ন, মোটামুটি 5-7 লাইনে এইগুলো সলভ হয়ে যায়, খুবই ছোট, খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ। দেখেন খেয়াল করেন, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু হালকা চেঞ্জ হতে পারে। যেমন এইটা বলছে কি যে 27-এর মাল্টিপ্লিকেটিভ, এটা এখানে 27 মানে 54 না বলে তো 27ও বলতে পারে, কোনো সমস্যা আছে? সমস্যা নাই তো। দেখেন যে সংখ্যাটা 54 এর মাল্টিপ্লিকেটিভ হয়, মানে 54 এর গুণিতক হয়, সেইটা ডেফিনেটলি ডেফিনেটলি 27 কি হয়, গুণিতক হয়। এখন মনে করেন এই যে প্রশ্ন, এই যে প্রশ্ন খেয়াল করেন, এই যে প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে এটা কি বলেছে, 9 দ্বারা বিভাজ্য, মানে এম অফ টি। তো যে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য, যে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য সেটা অবশ্যই 3 দ্বারাও বিভাজ্য। এটা নিয়ে কি আমাদের কোনো ডাউটস আছে? এখন এটা যদি এখানে 9 দ্বারা না বলে 3 দ্বারা বলে, কোনো সমস্যা? কোনো সমস্যা নাই। আবার দেখেন এটা কি বলছে, এটা হচ্ছে 54 দ্বারা বিভাজ্য, মানে 54 এর গুণিতক, 54 এর গুণিতক। এখন যে সংখ্যাটা 54 এর গুণিতক, সেই সংখ্যাটা অবশ্যই 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 27 এরও গুণিতক। তো এটাকে আমরা কি বলবো, 27। বিষয়টা আমি বুঝতে পারতেছি তো? সব সময় নাও হতে পারে, এটা সব সময় নাও হতে পারে। সো এরকম সরাসরি পরীক্ষাতে সাধারণত আসবে যে 9 এর গুণিতক, তারপর হচ্ছে 54 এর গুণিতক। তো এইরকমই আসলে এগুলো আসে, এবং এই ধরনের একটা প্রশ্ন পরীক্ষাতে প্রতি বছরই আসে। আপনাদেরও তার বিকল্প আশা করি হবে না, যদি কপাল খারাপ না থাকে। তো এইটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট যদি পারেন এটা পড়ে যাবেন। এখন এইখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, শুনেন। এইখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি, একটু শুনেন, খেয়াল করেন কিছু গুরুত্বপূর্ণ টপিকস। দেখেন ভাজক সংখ্যা নির্ণয়, তারপর হচ্ছে ভাজকের যোগফল নির্ণয়, তারপর হচ্ছে ওই যে টোসিয়ান ফাংশন যেটা আছে আর কি, অয়লার যে ফাই ফাংশন যেটা আছে, এইটা নির্ণয়। এই ধরনের যে ছোট ছোট প্রশ্নগুলো আছে, এই 2 থেকে 3টা প্রশ্ন মিলে 4 মার্কসের একটা আসতে পারে। এগুলো খুবই ছোট ছোট প্রশ্ন। ভাজক সংখ্যা নির্ণয়, ভাজকের যোগফল নির্ণয়, তারপর রয়েছে আপনার অয়লার ফাই ফাংশনের একটা মান নির্ণয় করা, ওই ধরনের একটা প্রশ্ন আপনাদের আসতে পারে, বাট চেঞ্জ হয়ে আসতে পারে। সো নিয়মটা একটু ভালো করে দেখে যেতে হবে। না পড়ার টেকনিক, না পড়ে পাস করার টেকনিক বলে দেন। টেকনিক আছে তো? অবশ্যই আছে, কেন নাই? আপনি কি টেকনিক চাচ্ছেন? দেখেন আপনি না পড়ে, আপনি না পড়ে আপনার পাস করার টেকনিকটা হচ্ছে যে মনের পাস, যে আমি ধরে নিলাম আমি পাস, আমি পড়বো না, আমি ধরে নিলাম আমি পাস। ভাই মনের পাসটাই বড় পাস। বুঝতে পারছেন? সহজ কথা, সহজ কথা এটা। আসেন এই জায়গাতে আমরা একটু আলোচনা করি। এখানে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট 3টা প্রশ্ন আছে, 4টা প্রশ্ন আছে, 11, 12, 13 এবং 14। 11, 12, 13, 14, এটার সাথে আমরা এই 15 নম্বরটাকেও অ্যাড করতে পারি। এই যে 11, 12, 13, 14, 15, ভাইরে ভাই ফেনও চলে গেছে। একটু আমরা অপেক্ষা করি, ইলেকট্রিসিটি প্রচুর সমস্যা করতেছে।
ওকে, এই খেয়াল করেন এখানে আমরা যে পাঁচটা প্রশ্ন দেখতে পাচ্ছি, তার মধ্যে এই এই প্রথম তিনটা প্রশ্ন পরিবর্তন হয়ে আসতে পারে। এই প্রশ্নগুলা তার বর্ণনা সহ আসতে পারে, বর্ণনা সহ বা বর্ণনা দিয়ে আসতে পারে। ঠিক আছে, এই এই যে এখানে তিনটা প্রশ্ন, অয়লার উপপাদ্য, ফার্মারের উপপাদ্য, তারপর রয়েছে উইলসন উপপাদ্য। এই উইলসনের উপপাদ্যের সাথে তার বিপরীত উপপাদ্যটাও পড়ে যাবেন। আপনার উইলসন উপপাদ্যের সাথে উইলসন উপপাদ্যের যে বিপরীত উপপাদ্যটা আছে সেইটাও পড়ে যাবেন, খুবই গুরুত্বপূর্ণ আপনাদের। এই এতটুকু পর্যন্ত কি আমরা বুঝেছি? একটু কথা বলবো প্লিজ। আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে প্রশ্নটা, অনুসমতা সম্পর্ক একটি সমতুল্য সম্পর্ক, খুবই গুরুত্বপূর্ণ। আর এই তিনটা থেকে আপনারা দুইটা প্রশ্ন পাবেন, আর এই দুইটা থেকে আপনারা একটা প্রশ্ন পাবেন। বাট এইটা মোটামুটি কনফার্ম বলা যায় পরীক্ষাতে আসবে। কত মার্কসের জন্য? 4 মার্কস আসতে পারে, অথবা এটা 10 মার্কসও আসতে পারে। বাট থিওরি অফ নাম্বারে আপনার গ বিভাগের ক্ষেত্রে, গ বিভাগে আপনারা দেখবেন যে প্রশ্নটা লেস দিয়ে থাকতে পারে। গ বিভাগে প্রশ্নগুলো লেস দিয়ে থাকতে পারে। সো এই বিষয়ে আপনাকে একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ লেস দিয়ে যদি আসে সেক্ষেত্রে দুইটাই কিন্তু আপনাকে আনসার করতে হবে। শুধু এই পাঁচটা প্রশ্ন যদি আপনি ভালো করে পড়েন, তাহলে আপনি এখান থেকে 20 থেকে 24 মার্কস 100% কমন পাবেন। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। ফার্স্ট, বি ফার্স্ট। একটু কথা বলি আমরা, একটু কথা বলেন প্লিজ। এতটুকু পর্যন্ত আমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? কথা বলেন। আচ্ছা, আপনারা কি এই চারটা উপপাদ্য পারেন? অনুসমতা সম্পর্ক একটি সমতুল্য সম্পর্ক, অয়লারের উপপাদ্য, ফার্মার উপপাদ্য, উইলসনের যে উপপাদ্য, এই সবগুলো উপপাদ্য কি আপনারা পারেন? আপনারা এই পেজটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পেজ। আপনারা এই চারটা উপপাদ্য, মানে এই পেজের 5টা উপপাদ্য আপনারা পারেন কিনা একটু প্লিজ রেসপন্স করেন, যে এই 5টা উপপাদ্য আপনারা পারেন কিনা। হ্যাঁ, আমি এই ক্লাসটা শেষ হওয়ার পরে আমাদের ইউটিউব চ্যানেলে আমি এটাকে একেবারে ফুল এইচডি করে আপলোড করে দিব। রাত্রে 12টা 1টার দিকে হয়তো বা ইউটিউব চ্যানেলে পাবেন, তখন করে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, ফার্স্ট চ্যাপ্টার থেকে আপনার 30 মার্কসের উপরে কমন পাবেন। শুধু প্রথম অধ্যায় থেকে আপনারা 30 মার্কসের উপরে কমন পাবেন, যদি আপনাদের ভাগ্য খারাপ না থাকে। তো এখানে যে প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো সরাসরি পরীক্ষাতে আসার পসিবিলিটি রয়েছে। আচ্ছা, এখানে আরো কিছু প্রশ্ন আছে, এগুলো আপনারা একটু দেখে যাবেন। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলোকে আসলে কোনো প্রশ্নকে স্কিপ করার সুযোগ নাই। এই সাজেশনের কোনো প্রশ্নকে আপনারা স্কিপ করবেন না, অবশ্যই পড়বেন। আচ্ছা, এই যে চাইনিজ রিমাইন্ডার যে থিওরাম রয়েছে, দেখেন, এই যে চাইনিজ রিমাইন্ডার থিওরাম, এখানে প্রথম কথা হচ্ছে আপনাকে থিওরামটা পড়তে হবে। চাইনিজ রিমাইন্ডার থিওরাম থেকে আপনাদের 10 মার্কস অবশ্যই আসবে, ঠিক আছে? 10 মার্কস অবশ্যই আসবে, তবে এখানে আপনাকে নিয়ম দেখতে হবে, কারণ এখানে যে কোনো প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে, ঠিক আছে? নিয়মটাকে জাস্ট ফোকাস করবেন। উইলসন, ফার্মার, এই দুটো, হ্যাঁ অবশ্যই সেম ভাই। এগুলা আপনার উইলসনকে ফার্স্ট ইয়ারের জন্য একটা বানাইছে, আর থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারের জন্য আরেকটা বানাইছে? মোটেও না। ফার্স্ট ইয়ার ফোর্থ ইয়ার একই জিনিস, একই কনসেপ্ট, একই বিষয়, ঠিক আছে? আপনি ফার্স্ট ইয়ার বই থেকে হুবহু লিখে দিলেও কোনো প্রবলেম নাই, একই জিনিস ভাই। অয়লার উপপাদ্য এর অনুসমতা সম্পর্কগুলোর উপপাদ্য কি সেম? অয়লার উপপাদ্যের অনুসমতা সম্পর্কিত অয়লার উপপাদ্য, হ্যাঁ অবশ্যই সেম। এখানে যে অয়লার উপপাদ্যটা আমরা দেখতে পাচ্ছি, মানে এখানে যে অয়লার উপপাদ্যটা আছে সেটা অনুসমতা সম্পর্ক তৈরি।
মানে এখানে যে অয়েলারের উপপাদ্যটা আছে এটা অনুসমতার সম্পর্কযুক্ত অয়েলারের উপপাদ্যই, মানে উনি যে উপপাদ্যটা দিচ্ছেন সেটা অনুসমতার উপর ভিত্তি করেই দিচ্ছেন, ঠিক আছে। আর এটাকে আসলে বুঝতে পারতেছেন, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ওকে, তো চাইনিজ রিমাইন্ডার থিওরামটা হচ্ছে আপনারা জাস্ট নিয়মগুলো একটু দেখবেন, তাহলে আশা করি হয়ে যাবে। এখানে নিয়মের বাইরে কিছু একটা আসবে না পরীক্ষাতে। আচ্ছা, এখন আসেন আমাদের যে এরিথমেটিক ফাংশন আছে, আমরা একটু এরিথমেটিক ফাংশনে আসি। আম, আসলে কোনো সাবজেক্টই কঠিন হয় না, সব সহজ। সহজ বললেই সহজ ভাই, প্যারা নেওয়ার দরকার নাই। শুধু অ্যাপ্লাইড ম্যাথের ক্ষেত্রে একটু কেয়ারফুলি থাকবেন, কারণ এখানে প্রশ্ন বিরাট লেভেলের পরিবর্তন হয়ে আসতে পারে, প্রচুর পরিমাণে নতুন প্রশ্ন আসতে পারে, এই হচ্ছে ব্যাপারগুলো আর কি। ঠিক আছে। উপপাদ্যগুলো বর্ণনা ছাড়া আপনি প্রমাণ কিভাবে করবেন? এখন মনে করেন আপনি অয়েলারের উপপাদ্যটা কি করবেন, প্রমাণ করবেন। আপনি কি প্রমাণ করবেন? ওইটাই তো বর্ণনা। তো আপনাকে বর্ণনার কথা না বললেও আপনাকে বর্ণনা দিতে হবে, এটা খুব সহজ একটা বিষয়, ঠিক আছে। আচ্ছা, গণিত ফাংশন দেখেন, মাল্টিপ্লিকেটিভ ফাংশনের যে কনসেপ্টটা এখানে দেখতে পাচ্ছি, এফ এবং জি যদি দুটো গণিত ফাংশন হয়, তাহলে তাদের গুণফলটাও একটা কি হবে, গণিত ফাংশন হবে। অর্থাৎ দুইটি গণিত ফাংশনের ডিরিচলীয় গুণজ, এই গুণফলটাকে ডিরিচলীয় গুণজ বলা হয়ে থাকে, অনেক সময় ডিরিচলেট মাল্টিপ্লিকেটিভ বলা হয়ে থাকে। সো ডিরিচলীয় গুণজটাও কি হবে, একটা গণিত ফাংশন হবে, অর্থাৎ গণিত ফাংশন হবে। এটা মোটামুটি কনফার্ম, এটা পরীক্ষাতে আপনাদের আসবে 4 মার্কসের জন্য। এগুলো ছোট প্রশ্ন ভাই, এইগুলো ছোট প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যাপ্লাইড এর একটা ফুল লাইভ ক্লাস আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ঠিক আছে। চ্যানেলে আপলোড করা আছে, ওয়ান শর্টের যে ক্যাটাগরি আছে ওখানে গেলে আপনারা পেয়ে যাবেন। পার্সিয়ালকে চেঞ্জ হয়ে আসে, পার্সিয়াল তো প্রতি বছরই চেঞ্জ হয়, চেঞ্জ হওয়াটা পার্সিয়ালের বৈশিষ্ট্য, এইটাকে কিছু বলার নাই, এটা পার্সিয়ালের বৈশিষ্ট্য, এটা চেঞ্জ হবেই, এখানে কিছু করার নাই, ঠিক আছে। সে চেঞ্জ হবে, তাকে আটকানো যাবে না। ওকে, এগুলো একটু দেখবেন, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে দেখেন, এইগুলো এগুলো হচ্ছে ছোট ছোট প্রশ্ন, এগুলো হচ্ছে ছোট ছোট প্রশ্ন, এগুলো একটু দেখে যেতে হবে, এগুলো পরীক্ষাতে আসার পসিবিলিটি খুবই বেশি, খুবই বেশি। তারপর আসেন, যে রামানুজন সূত্র, রামানুজন সূত্র ব্যবহার করে এই যে দেখেন রামানুজন সমষ্টি নির্ণয় করা, এই প্রশ্নগুলো কিন্তু পরিবর্তন হতে পারে, এই প্রশ্নগুলো কি হতে পারে, পরিবর্তন হতে পারে, এই প্রশ্নগুলো পরিবর্তন হয়ে আসতে পারে, ঠিক আছে। এখন আপনি এই যে ছোট ছোট পরিবর্তনগুলো, এখন আপনি যদি এই পরিবর্তনগুলো ধরতে না পারেন তাহলেই হচ্ছে সমস্যা। এই পরিবর্তনগুলো আপনাকে বুঝতে হবে, এই পরিবর্তনগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, ঠিক আছে। এই পরিবর্তনগুলো আপনাকে বুঝতে হবে। এই রামানুজন সমষ্টি খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখেন এই যে প্রশ্নটা খুবই ছোট্ট এবং খুবই সহজ একটা প্রশ্ন, এইটা আপনাদের এইটা আসলে 4 মার্কস বা 10 মার্কস দুইটাই আসতে পারে, 4 মার্কস অথবা 10 মার্কস, দুইটাই গুরুত্বপূর্ণ, দুইভাবেই আসতে পারে, দুইভাবেই আসতে পারে, ঠিক আছে। মাত্র কারেন্ট আসলো, ভেরি গুড। আপনার আমাদের কিছুক্ষণ আগে আসছে, 3-4 মিনিট আগে। ক্লাসের প্রথম দিকে তো ইলেকট্রিসিটি ছিলই না, দুইভাবেই আসতে পারে, ঠিক আছে। টপোলজিতে কনফিডেন্স পাচ্ছি লাস্ট ক্লাস করে, দুইটা বই বুঝছিলাম না কোনটা থেকে কোন চ্যাপ্টার করব, আলহামদুলিল্লাহ এখন ক্লিয়ার, ভেরি গুড, ভেরি গুড। আসেন, এই যে এইটা নিয়ে খেলা হবে, এইটা হচ্ছে আপনার 10 মার্কসে আসবে। আচ্ছা, এটা এখানে থাক। দেখেন, যদি এক্স ওয়াই জেড, যদি এক্স ওয়াই জেড আদি পিথাগোরীয় ত্রয়ী গঠন করে, তবে এক্স ওয়াই জেড কনগ্রুয়েন্স 0 মডুলো 60, এইটা ভাই 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি, একটা অধ্যায় বাকি আছে। হ্যাঁ, এই একটা অধ্যায়ের এখানে আমরা 4টা প্রশ্ন দেখতে পাচ্ছি, 4টা প্রশ্নের মধ্যে দেখেন একটু কথা বলছি আমরা, এই যে 29 নম্বর আর এই যে 30 নম্বর, এই দুইটা প্রশ্ন থেকে আপনারা একটা প্রশ্ন 100% পাবেন,
কত মার্কস? 10 মার্কস। এই যে আমাদের 28 নম্বর প্রশ্নটা, এইটা 4 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ, 4 মার্কস, ঠিক আছে। আর এই যে কিউ রুট ওভার 2 এর সকল একক নির্ণয়, এইটাও হচ্ছে 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ। সহজভাবে যদি আমি বলি তাহলে 28, 29, 30, 31, দেখেন এই যে আপনার 28, 29, 30, 31 এই 4টা প্রশ্ন থেকে আপনারা 14 থেকে 20 মার্কস 100% পাবেন। 14 থেকে 20 মার্কস 100% পাবেন। সো এগুলা কতটুকু গুরুত্বপূর্ণ এইটা আশা করি এখানে আর বলার কোনো প্রয়োজন নাই, হুইচ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে পড়তে হবে। রিমন রেজা চৌধুরী, স্যার এত অঙ্ক এক্সামে যাওয়ার পর মনে থাকে না। ভাই আপনার পড়ার দরকার নেই, আপনি লন্ডনে থাকেন, দেশের এই খোঁজখবর রাখার কোনো দরকার নেই, ঠিক আছে। এই শেষ তো? আচ্ছা, আপনারা এখন থিওরি অফ নাম্বার নিয়ে কার কি প্রশ্ন আছে একটু বলেন। প্রমাণ দুই বইয়ে আলাদা হওয়ার সাথে তো কোনো সম্পর্ক নাই ভাই, এক একটা উপপাদ্য অনেক ভাবে প্রমাণ করা যায়। যেমন আপনি অয়েলারের উপপাদ্যটি এটি প্রমাণ করতে চাচ্ছেন, এটা অনেক ভাবে আপনি প্রমাণ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। আবার ফার্মানের উপপাদ্য প্রমাণ করতে চাচ্ছেন, এইটাও আপনি অনেক ভাবে প্রমাণ করতে পারবেন। আবার উইলসন উপপাদ্য প্রমাণ করতে চাচ্ছেন, এইটাও অনেক ভাবেই প্রমাণ করা যায়। সো প্রমাণ করার বিষয়গুলো হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, আপনি যেভাবে চাবেন সেভাবেই আপনি এটাকে প্রমাণ করতে পারবেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এখন বলেন টেন্সর, সরি, থিওরি অফ নাম্বার নিয়ে কার কি প্রশ্ন আছে? থিওরি অফ নাম্বার নিয়ে কার কি প্রশ্ন আছে একটু বলেন। দেখেন ইউনিক ফ্যাক্টরাইজেশন মেথড, যেগুলো খুব ভালো করে পড়বেন। তারপর রয়েছে আমাদের অয়েলার, অয়েলার টোসিয়ান ফাংশন, অয়েলার টোসিয়ান ফাংশন হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর রয়েছে আমাদের অয়েলার উপপাদ্য, অয়েলার থিওরাম, তারপরে আছে উইলসন থিওরাম, তারপর রয়েছে ফার্মার থিওরাম, তারপর হচ্ছে অনুসমতার যে প্রশ্নটা ছিল, এই যে এই প্রশ্নগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এর সাথে হচ্ছে আপনাকে পড়তে হবে কিউ রুট ওভার 2, কিউ রুট ওভার 23, কিউ রুট ওভার এম, এই যে এখানে 3টা প্রশ্ন আছে এইগুলা। মানে এখানে যে কয়েকটা প্রশ্ন আমি আপনাদেরকে লিখে দিয়েছি, এইগুলা হচ্ছে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলা হচ্ছে একেবারে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই প্রশ্নগুলো খুবই ভালো করে পড়তে হবে, এবং এর পাশাপাশি যেগুলো আমি ওইখানে বলে দিছি সেগুলো ভালো করে দেখলে আশা করি আপনাদের থিওরি অফ নাম্বারের বেশিরভাগ প্রশ্নই আপনারা কমন পেয়ে যাবেন, ঠিক আছে। 2 নম্বরটা বাদ দিয়ে দেন, তাহলেই তো শান্তি, আর কোনো প্যারা নাই। চলে আসলাম ভাই সাইডে, চাপ নাই। স্পেসিফিক অধ্যায় বলে কোনো লাভ নাই ভাই, বাট যারা একেবারেই পড়াশোনা করেন নাই, একেবারে ডাব্বা মার্কা স্টুডেন্ট, তাদের জন্য বলবো অধ্যায় দেখেন, তাদের বলবো অধ্যায় 1 থেকে আপনারা 30+ মার্কসের বেশি কমন পাবেন। অধ্যায় 2 অর্থাৎ অনুসমতা যে অধ্যায়টা আছে, অনুসমতা অধ্যায় থেকে যদি আপনি এই এই জিনিসগুলা জাস্ট পড়ে যান, এই 3-4টা উপপাদ্য, তাহলে আপনারা 10 থেকে 14 মার্কস কমন পাবেন। আর হচ্ছে সংখ্যাতাত্ত্বিক ফাংশন থেকে যে 2-3টা প্রশ্ন দিয়েছি সেইগুলো একটু দেখে গেলে আপনারা ভালো হয়ে যাবে। আর এইটা অবশ্যই পড়তে হবে, এখানে 3টা প্রশ্ন আছে, এইগুলাকে যারা বাদ দিবেন তারা সেই লেভেলের ধরা খাবেন। ও আরেকটা বাকি আছে, এরকম একটা ছিল না যে এক্স ওয়াই জেড, এরকম কি জানি একটা ছিল, 0 মোট 60, এই টাইপের যে একটা প্রশ্ন ছিল, মানে এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো অবশ্যই পড়তে হবে, ঠিক আছে। উইলসন উপপাদ্যের ক্লাস দিয়ে দিব না, এই বলে দিছে তো, আবার জিজ্ঞেস করতেছেন কেন? বলে দেওয়ার পরে আবার কেন জিজ্ঞেস করবেন?
এটা কি আমরা বুঝতে পারি নাই? আমি কি বোঝাতে পারছি আপনাদের? এটা কি ক্লিয়ার? ফার্স্ট টু লাস্ট স্ক্রিন তো আর দেখানো যাবে না, ওইটা আমি আপলোড করে দিব না। সাজেশন তো অলরেডি আমি দিছি, আবার দিয়ে দিব না, তাহলে তো হয়ে যায়। এই কথা ক্লিয়ার কিনা একটু বলেন, কোনো কিছু জানার থাকলে জিজ্ঞেস করেন, আদারওয়াইজ শেষ করে দিব। ওকে, সাজেশনে কিছু 23-এ কোনটা আসছে? চ্যাপ্টার ওয়াইজ কোন চ্যাপ্টার থেকে কত মার্কস কমন আসতে পারে? এই যে বলে দিলাম, মাত্রই বললাম, আবার জিজ্ঞেস করতেছেন। আপনাদের কি আর কারো কিছু বলার আছে? এই ছোট ছোট অঙ্কগুলো কিন্তু করে যাবেন, ভাজক সংখ্যা নির্ণয়, তারপর হচ্ছে ভাজকের যোগফল নির্ণয়, তারপর হচ্ছে টসিয়ান ফাংশনের যে ভ্যালুগুলো নির্ণয়, এগুলো একটু দেখে যাবেন। 23-এর সবকিছু স্কিপ করবেন, ঠিক আছে? 23-এর কোনো কিছু পড়ার দরকার নাই, 23-এর কোনো কিছু পড়ার দরকার নাই। এই পেজটা একটু স্ক্রিনশট নেন আপনারা, এই পেজটা একটু স্ক্রিনশট নেন, এই পেজটা আমরা একটু স্ক্রিনশট নেই। এই পেজটা একেবারে হাইলাইট করে রাখতে হবে, এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আপনারা অনেক প্রশ্ন কমন পাবেন। সো ওয়ান শটের বাকিগুলো ক্লাস নেবেন, যদি আপনারা ক্লাস করতে ইচ্ছুক থাকেন তাহলে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ঠিক আছে, তাহলে দিওফান্তিন দিওফান্তিন ম্যাথ ভাই কি লিখছেন বুঝতে পারতেছি না, খুবই কষ্ট হচ্ছে বুঝতে। এখন দেখেন, এই শুনেন, আপনাদের এখন কিন্তু আমি এখন লাইভ ক্লাস নিব না, ঠিক আছে? কারণ এখন আপনাদের নেক্সট এক্সাম থিওরি অফ নাম্বারের পরে টপোলজিক্যাল এন্ড ফাংশনাল অ্যানালাইসিস, ওইটার ক্লাসও নেওয়া শেষ। এর পরের যে পরীক্ষাগুলো আছে ওইগুলো নিব যদি আপনারা চান, ঠিক আছে? ভিডিওটা হচ্ছে আমি ফুল এইচডি কোয়ালিটিতে আপলোড করে দিব আমাদের ইউটিউব চ্যানেলে, ঠিক আছে? আপনারা চ্যানেল থেকে দেখলে ভালো কোয়ালিটিতে ভিডিওটা দেখতে পারবেন, আর পেজ থেকে দেখলে কোয়ালিটি ড্রপ হবে, কারণ পেজের তো লাইভ ক্লাসের কোয়ালিটি বুঝতে পারতেছেন। সো এই হচ্ছে টোটাল ব্যাপার স্যাপার। আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখেন, আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন, তাহলে থিওরি অফ নাম্বারে আপনাকে ভালো রেজাল্ট করা কেউ আটকাতে পারবে না। জাস্ট কথাগুলো শুনেন, প্রশ্নগুলো ভালো করে বোঝেন, এরপরে যদি আপনার কোনো কিছু বোঝার থাকে, বলার থাকে বা জানার থাকে, তাহলে অবশ্যই জিজ্ঞেস করবেন। ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক।